আমন্ত্রণ এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা শিরোনাম দিয়েছি চিন্তার সংস্কার। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আজিজুল বারী হেলাল, তিনি বিএনপি তথ্য গবেষণা সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি, এবং আমাদের সঙ্গে আছেন সাংবাদিক মুস্তফা কামাল, তিনি ডেপুটি হেড অব নিউজ বাংলা ভিশন এবং লেখক কলামিস্ট, সবাই চেনেন তাকে। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু মুস্তফা কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আজকে সচিবদের সঙ্গে একটি বৈঠক করেছেন, সেখানে তিনি একটি পয়েন্টে যা বলেছেন যে নতুন বাংলাদেশ গড়ার জন্য গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি হয়তো সচিবদের বলেছেন, কিন্তু এই যে আমরা সংস্কারের কথা শুনছি, বিশেষ করে এই গণ অভ্যুত্থানের পর 1 মাস হয়ে গেল, কালকে 1 মাস পূর্ণ হবে, এই 1 মাসে আমরা সংস্কারের নানা পর্যায়ে সংস্কারের কথা শুনছি, রাষ্ট্র সংস্কারের কথা শুনছি, সেখানে চিন্তা সংস্কার, আমাদের মনোজগতের সংস্কারটা কতটা প্রয়োজন? জি, ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে গতকাল অভয় দিয়েছেন যে সরকারের ভুল ত্রুটিও যদি পাই যেন সাহসের সাথে বলি। এটা অন্তত আমাদের গণমাধ্যমের জন্য খুবই সুসংবাদ, এবং একটু একটু সাহসী হয়ে উঠছি যে যার অবস্থান থেকে যতটুকু পারি। কারণ আমাদের এই পেশায় সাহস জোগানোর প্রক্রিয়াটা ছিল না দীর্ঘদিন, বরং আমাদেরকে কাবু করা, আমাদেরকে দমানো অথবা বন্দনায় ব্যস্ত রাখা, ওই পরিস্থিতিতে ছিলাম। তো আমাদের সাহস হতেও বোধহয় একটু একটু সময় লাগবে। বিশেষ করে গতকালের পর থেকে হয়তো আমরা একটু চর্চাও শুরু করতে পারবো, যেহেতু স্পষ্ট করে তিনি আমাদেরকে সাহসী হতে বলেছেন, সরকারের ভুল ত্রুটি দেখলে সেটাও বলতে বলেছেন। এটা আমাদের জন্য আশীর্বাদ। তো এরকম অবস্থায় তিনি আজ যেটা বলেছেন সেটা আরেকটা স্বাধীনতার বিষয়, আরেকটা সাহসের বিষয়। আবার বিপরীত দিক থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সংস্কার যদি মনোজগৎ থেকে আসে, সেটার তাগিদও তিনি আসলে দিয়েছেন, যেটা চিন্তার সংস্কারের কথা তিনি বলেছেন। তো চিন্তা বলতে কার চিন্তা? চিন্তার স্বাধীনতা। আমি আপনাকে বলছি আপনি সংস্কার হন, আমি সংস্কার হচ্ছে কিনা ওইটা দেখার দরকার নাই। কারো আমাদের মনোজাগতিক অবস্থাটা এরকম যে আপনি ভালো হয়ে যান, আমি ভালো কিনা ওই দিকে তাকাইয়েন না, এরকম একটা মানসিকতা। এরপরে সংস্কারের বাংলা তর্জমা যদি আমরা আরও সোজা করে করি, মেরামত করা। তো মেরামত করতে গেলে আগে আমি নিজে মেরামত হচ্ছি কিনা, অথবা আমি ঠিকঠাক আছি কিনা। তো আমরা যে ঠিকঠাক নাই সেটা কিন্তু পরিস্থিতি এবার বলে দিয়েছে। এরকম একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব, সেটার আরও কোনো শব্দ আছে কিনা আমাদের কিন্তু খুঁজতে হচ্ছে। কারণ বাংলাদেশে আরও কয়েকবার এরকম অবস্থা, বলতে সরকার পতন হয়েছে, এরকম অবস্থা হয়নি। তো আমরা যদি একটু উল্লেখ করতে চাই, 90 ধরেন, যাকে আমরা স্বৈরাচার, দুরাচার, অনাচার, যত আচার আছে নানান আচার যোগ করে বলতাম দুরাচার এরশাদ, স্বৈরাচার এরশাদ, বেবিচার এরশাদ, নানান নামে সম্বোধন করতাম। ওই ভদ্রলোকে কিন্তু পালিয়ে যাননি, তিনি রাজনীতির অঙ্গনের মানুষ ছিলেন না। এর পরবর্তীতে যদি ধরেন 96, বিএনপিও সরকার থেকে বিদায় নিয়েছে, অথবা তখনকার আওয়ামী লীগের ভাষায় ছিল পতন হয়েছে, কিন্তু তারা বঙ্গভবন থেকে নয়াপল্টন পর্যন্ত এসেছে। এর আগে 96 গভর্নমেন্ট যেটা আওয়ামী লীগের, সেটাও পতন কিন্তু হয়নি, ক্ষমতা হস্তান্তর হয়েছে। এবারের যেটা মাঝে 111-এরটা আপনি ধরতে পারেন, কিন্তু কেউ হয়তো পরবর্তীতে পালিয়েছেন, তাও দেশেই ছিলেন, কিন্তু এবারের মতো এক কাপড়ে পালানো, অথবা পালাতে গিয়ে পথে ঘাটে রাস্তাঘাটে মরা বা আধমরা হয়ে ধরা পড়া, এই চিত্র কিন্তু আমরা দেখিনি। এবার আরও যেটা ব্যতিক্রম, সেটা আমাদের সবার জন্য একটা শিক্ষা, যে রাজনীতিবিদরা মাঝে মধ্যে রণভঙ্গ দেন, ইউটার্ন করেন, সকালে একটা বললে বিকালে আরেকটা বলেন, পালানো সময়ে সময়ে পালাতে হয় তাদের কৃতকর্মের কারণে। কিন্তু এবার পালাতে গিয়ে শুধু রাজনীতিকরা পালাননি, আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরাও পালিয়েছেন। এটা কিন্তু একটা নতুন একটা মাত্রা যোগ হয়েছে। প্রধান বিচারপতি পালিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে নাই। গভর্নর মহোদয় পালিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পালিয়েছেন, প্রাইমারি স্কুলের শিক্ষকরাও পালিয়েছেন। তো পালানোর প্রশ্নে যদি এতটুকু বললে একটু খণ্ডিত হয়ে যায়, বাদ থাকে, কারণ আমরা সাংবাদিকরাও কেউ কেউ পালিয়েছি। একটা বাজে অবস্থা, কিন্তু সম্মানের প্রশ্নেও
আমাদের জন্য একটা সিগন্যাল আছে এখানে যে কেন আমাদের এটা হতে হলো, এরকম তো ভাবাও যায়নি। 4 তারিখ পর্যন্তও কিন্তু ভাবা যায়নি, বা 5 তারিখ দিনের মধ্যভাগ পর্যন্ত ভাবা যায়নি যে পলায়নের পথগুলো এরকম হবে বা পরিণতিটা এরকম হবে, সোজা বাংলায় বলতে গেলে। সেই ক্ষেত্রে সংস্কার নিজের জায়গার থেকে হওয়ার মতো একটা তাগিদ যদি আমরা নিজেরা বোধ করি, আমার সাথে হেলাল ভাই আছেন, আপনাদের বোধহয় 31 দফা অথবা 27-28 একটা দফা আছে সংস্কার হওয়া, রাষ্ট্র মেরামতের কথা বলছিলেন আপনারা। তো রাষ্ট্র মেরামত হওয়ার আগে, রাষ্ট্র মেরামত করতে গেলে একটু রাষ্ট্রের ক্ষমতায় না গেলে ওইটা ঠিকঠাকভাবে করা যায় না, ক্ষমতাটা বা নিজের আয়ত্তে আসে না। তো নিজেরা নিজেদেরকে সংস্কার করার ওই 31 দফার মধ্যে আমি যে কয়েকটা পড়েছি ওখানে 11-12টা আছে, সেটা নিজেরা সংস্কার হওয়া যায়, এই জন্য কারো সহযোগিতা লাগে না। তো আপনারা হচ্ছেন কিনা, বা তথ্য বিষয়ক সম্পাদক হিসাবে, গবেষণা বিষয়ক সম্পাদক হিসাবে আপনার কাছে কি তথ্য আছে আমরা ঠিক এখনো জানি না। আসতে চাই যে আমরা রাজনৈতিক সংস্কারের কথা শুনছি, মানে রাষ্ট্র সংস্কারের কথা যখন আমরা বলি তখন রাজনীতির সংস্কারের একটা বড় প্রশ্ন সেখানে আসে। সেখানে আসলে চিন্তার সংস্কারটা কতটুকু সম্ভব? শুধু রাজনীতি এমন একটা গুরুতর বিষয় যেটা শুধু রাজনীতিবিদদের উপরেই ছেড়ে দেওয়ার কথা। আপনার ইংল্যান্ডের সেই বা ফ্রান্সের চার্লস দ্য গল বলেছিলেন যে রাজনীতি ইজ টু সিরিয়াস ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ান, রাজনীতিবিদদের উপরে ছেড়ে দেওয়া উচিত। এখন যদি বলেন যে তাহলে কি শুধু চিন্তার যে সংস্কার বা চিন্তার যে পরিবর্তন, অর্থাৎ আমাদের যে অর্থোডক্সি চিন্তা, অর্থাৎ প্রচলিত যে চিন্তা, এই চিন্তার বিরোধী চিন্তা করতে হবে, এসব প্রশ্ন আসে। যা যেহেতু প্রথমে বললাম যে রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া উচিত, সুতরাং রাজনীতি যদি সংস্কার করতে হয় তাহলে বলছেন রাজনীতিবিদদের চিন্তার সংস্কার হতে হবে। এই জন্য দেখেন, আমি কথা না বাড়িয়ে আমাদের চেয়ারম্যান আজকে বক্তব্য দিয়েছেন, আপনি দেখেছেন, তিনি কতগুলো পরিকল্পনার কথা বলেছেন এবং বলছেন তার সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে গেলে জনগণের সমর্থন লাগবে, গণতান্ত্রিক কথা। তিনি বলেছেন যে 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি, যদি একটি জাতীয় সরকার গঠন করতাম তাহলে আমরা জাতিকে হয়তো ঐক্যবদ্ধ করতে পারতাম, তা না করে একটি দলীয় সরকার করে অন্য অন্য দলের যে প্রতিভাবান ব্যক্তি ছিল তাদেরকে আমরা বঞ্চিত করেছি দেশ সেবা থেকে। এবার আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে এবার যারা এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা সবাই আমরা নির্বাচন করে, নির্বাচনের মাধ্যমে আমরা একটি জাতীয় সরকার গঠনের কথা তিনি বলেছেন। অর্থাৎ এটাও কিন্তু তার চিন্তার একটা সংস্কার। এই প্রথা কিন্তু বাংলাদেশের ছিল না, যেটা হওয়া উচিত ছিল 71-এর পরে, যে জিনিসটা হয়নি সেটা তিনি এই দ্বিতীয় বিজয়ে তিনি বলছেন যে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করব, বিশেষ করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা সবাই মিলে একটি জাতীয় সরকার নির্বাচনের পরে, নট বিফোর দ্য ইলেকশন, আফটার দ্য ইলেকশন। ধরেন বিএনপি বেশি সিট পেয়ে গেল 150-এর উপরে, তখন তো বিএনপি সরকার, বিএনপি বলছে না অন্য অন্য দলও যারা সংসদে অংশগ্রহণ করছে তাদের নিয়েও আমরা সরকার গঠন করব। এটা একটা চিন্তার, আমি দেখি একটা বৈপ্লবিক সংস্কার, এটা তার আমাদের চেয়ারম্যান সাহেবের বিএনপির এটা। এবং উনি এটাও বলছেন যে প্রচলিত যে রাজনীতি, সেই রাজনীতিতে অনেক স্কলার যারা রাজনীতিতে আপনার আইনসভায় অনেক কথা বলতে পারেন এবং দেশকে অনেক সেবা দিতে পারেন, তারা প্রচলিত রাজনৈতিক প্রথায় দলে আসতে, মানে এমপি হতে পারে না, আইনসভার সদস্য হতে পারে না। তাদের জন্য তিনি দ্বিকক্ষে বিশিষ্ট, অর্থাৎ উচ্চ কক্ষের একটা প্রস্তাব রেখেছেন, তাই না? সুতরাং আমাদের যে বিএনপির সেই আপনার অর্থোডক্সি যে চিন্তা আমাদের আগে ছিল, অর্থাৎ প্রচলিত যে চিন্তা, তার থেকে আমরা আবার হেটেরোডক্সি হচ্ছে না, যে প্রচলিত মতের বিরুদ্ধে হচ্ছে না, আমরা একটা প্রস্তাব, আনঅর্থোডক্সি একটা প্রস্তাব আমরা পেশ করছি, যেটা 31 দফার মধ্যেও আছে। আমাদের 31 দফা দেখবেন আছে, সেখানে গণভোটের কথা আছে, 70 অনুচ্ছেদের জন্য যে হর্স ট্রেডিংগুলো বন্ধ করার জন্য 70 অনুচ্ছেদ, সেই 70 অনুচ্ছেদকেও কিছুটা রদবদল করে কয়েকটা পয়েন্ট রেখে এটার কথাও বলছেন। সুতরাং এখন আর আমি দেখলাম যে 5ই আগস্টের পরে বর্তমান যে সরকার, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার, এই সরকার তো শুধু ছাত্র জনতার সরকার না, পুরো দেশের সরকার, বাংলাদেশের সরকার। এই সরকারের আমরা যারা
পক্ষের লোক সবাই আপনাদের আন্দোলনের লোক সরকারের পক্ষে অনেকে বলছে সংস্কার করতে হবে। কি সংস্কার করতে হবে? আপনি যদি সংস্কার তো কোনো একটা স্ট্যাটিক ব্যাপার নয়, স্থির কোনো বিষয় না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি আজকে যেটা সংস্কার করলেন এক সপ্তাহ পরে সেটা অ্যাডপ্ট নাও করতে পারে প্রতিবেশীর সাথে, আবার সংস্কার প্রয়োজন। তার মানে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং আপনি কি কি সংস্কার করবেন, কি কি সংস্কার করবেন, কতদিন ব্যাপী সংস্কার করবেন, এইসব কথা না বলে আমাদের যে আন্দোলন যে জন্য হয়েছে, আন্দোলনটা কেন হয়েছে, এক দফার আন্দোলনটা কেন হয়েছে, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন টার্ন ইনটু এক দফার আন্দোলন। এই এক দফার আন্দোলন তো 2009 সাল থেকে এদেশের বিএনপির নেতৃত্বে এবং অন্যান্য বিরোধী দলের নেতৃত্বে আমরা করছি। সেই আন্দোলনের উপসংহার টানল আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই এক দফা। কারণ কি? ভোটিং রাইট ছিল না আমাদের ভোটিং রাইট ছিল না, একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ছিল না। এটা কিন্তু গণতন্ত্রের অনুপস্থিত ছিল। এই দুটো বিষয়, গণতন্ত্র এবং ভোটিং রাইট, এই দুইটা বিষয়ে আমি দেখলাম কোনো কথা বলা নেই সংস্কার নিয়ে। সংস্কার নিয়ে শুধু কথা বলা হচ্ছে কি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কি সংস্কার হবে, ল এনফোর্সিং কি সমস্যা হবে, মেডিকেল সেক্টরে, বিজনেস সেক্টরে, এডুকেশন সেক্টর, মানে একটা বিশাল ব্যাপার। এটা করতে তো কত বছর লাগতে পারে। সুতরাং আর যাই সংস্কার আপনি প্রস্তাব রাখেন না কেন, তার বাস্তবায়ন তো আপনার নির্বাচিত জনপ্রতিনিধিরাই করবে, এটাই তো নিয়ম। জনপ্রতিনিধিরাই করবে, কিন্তু আপনি তো চিরকাল এই জায়গায় থাকতে পারবেন না, তাই না? আপনার একটা জনগণের ম্যান্ডেট আছে আপনার কাছে, এবং জনগণের সমর্থন হচ্ছে, আমাদেরও সমর্থন রয়েছে। সুতরাং আপনার বোঝা উচিত, আপনার জানা, চিন্তা করা উচিত, চিন্তার এখানেই সংস্কারটা হওয়া উচিত যে আমি আসলে একটি অগণতান্ত্রিক ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থাপনা করব, এবং মানুষের যে ভোটিং রাইট গত 17 বছর ছিল, এই ভোটিং রাইটটা প্রতিষ্ঠা করতে গেলে কি কি করতে হবে। আপনার নির্বাচন কমিশনটাকে অবশ্যই সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনটাকে অবশ্যই সংস্কার, সেইটা নিয়ে কোনো কথা বলা হয় না। আজকে আপনার আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই, এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আনতে হবে। সুতরাং এইটা নিয়ে কথা বলতে হবে। সংবিধান যদি আনতে হয় তাহলে আপনি কিভাবে আনবেন? কেউ বলে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ সাংবিধানিক সভা ডাকতে হবে। সেই সাংবিধানিক সভা কি নির্বাচিতরা হবে? এটা নিয়ে একটা আলোচনা। অথবা ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ 1991 সালে যে গণ অভ্যুত্থানের পরে যেভাবে 3 জোটের রূপরেখা অনুযায়ী এক সংবিধান পরিবর্তন হয়েছে, ঠিক এইভাবে আমাদের দেশের সংবিধানে এখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঢুকাতে, ইনপুট করতে হবে। তারপরে আপনার নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে। আপনার নির্বাচনে যদি আজকে যারা ব্যুরোক্রেসিতে আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে, এরা তো সেই 16 বছরের জঞ্জাল, 17 বছরের জঞ্জাল, যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল এই 17 বছর বিভিন্নভাবে, সেই ফ্যাসিবাদের জীবাণুরা কিন্তু এখনও ব্যুরোক্রেসিতে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যায়। তাহলে কিন্তু আপনার আবারও সেই মাফিয়াতন্ত্রের জন্ম হতে পারে। এই জন্য আমি বলছি যে আপনারা দেশটাকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন, সুষ্ঠু একটি নির্বাচন হতে পারে, সেই সব কথা বলেন। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের কথা কীভাবে আনতে পারেন সেই সব কথা বলেন। এবং এই আরেকটি তৃতীয় কথা যে এই যে মাফিয়া রাজত্ব 17 বছর কায়েম হয়েছিল, এদের যে সমস্ত দোসর ছিল, যারা বিভিন্নভাবে প্যাম্পারিং করে এই মাফিয়াকে টিকে রেখেছিল, এদের কোনো জীবাণু যেন বীজাণু যেন আক্রমণ থাকতে পারে, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এইগুলোই তো চিন্তার বড় সংস্কার। আমি তো মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই, সংস্কার যখন আসছে তখন সময় নিয়ে কিন্তু একটা আলোচনা আছে। বারবারই বলা হচ্ছে যে কত সময় নেবে এই সরকার সংস্কার করার জন্য। কত সময়ের বিপরীতে জবাব আসছে যথাসময়ে। এটা কোন সময়? আরেকটা শব্দ আসছে যৌক্তিক সময়ে। কার জন্য যৌক্তিক? আপনার জন্য যৌক্তিক, আমার জন্য তো যৌক্তিক নাও হতে পারে। অর্থাৎ এখানে শব্দের একটা চাহিদা বলেন, চাতুরি বলেন, আকাঙ্ক্ষা বলেন রয়ে গেছে। বিএনপি মূলত বিএনপির দিক থেকে তারা যেটা স্পষ্ট হতে চায়, তারা একটা রোড ম্যাপ চায়। তো আপনি রোড ম্যাপ চাইতে গেলে আগে রোড দরকার, তারপরে ম্যাপ দরকার। রোড না থাকলে আপনি ম্যাপটা আঁকবেন কোথায়? তো অর্থাৎ বিএনপির দিক থেকে যেটা তারা বলছে সময় দিতে চায়, তো এখানেও আবার প্রশ্ন আছে, তাহলে আপনারা কত সময় দিতে চান? আপনারা যেমন ওই দিক থেকে আশা করেন যে কত সময় হলে আপনার সময় ফুরাবে, আবার ওই দিক থেকেও কিন্তু বেশ ডিপ্লোম্যাটিক আনসার। স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আপনারা কত জলদি আমাকে বিদায়ের ব্যবস্থা করবেন। অর্থাৎ এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা সময়ের কোনো ছক পাচ্ছি না। রোড তো দেখছি না, ম্যাপও দেখছি না। আসল বিষয়টা হচ্ছে হেলাল ভাই যেটা বললেন যে
সংস্কার যেটা মৌলিক সংস্কার সেটা জনপ্রতিনিধিদের কাজ। এটা শুনতে ভালো লাগে, কিন্তু জনপ্রতিনিধিরা সেটা করেননি বলেই তো আজকে এই অবস্থা। আমাদের এই সরকারের কাছে এগুলো চাইতে হচ্ছে। আবার আপনি যদি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন, এটা রাজনীতিকদের জন্য খুব সম্মানের না। যারা সংসদ সদস্য, শুধু সংসদ সদস্য বললে নাকি কম হয়, আগে মাননীয় লিখতে হয়, এত সম্মানিত তারা। তো তারা কিন্তু এই স্থায়ী ব্যবস্থাটা করে যাননি। যাও একটা ছিল মোটামুটি মন্দের ভালো, নির্বাচনে একটু টেম্পারিংয়ের অভিযোগ ছিল, সূক্ষ্ম কারচুপি বা স্থূল কারচুপি এই ধরনের শব্দ দিয়ে চিহ্নিত করা হতো। নির্বাচনের মোটামুটি একটা চিত্র কিন্তু ছিল। ভোটের আগেও ভোটের হিসাব করার একটা অবস্থা ছিল মানুষের, কার কত শতাংশ সমর্থন আছে বা কোন এলাকায় কার কি অবস্থা। গত টানা 15 বছর কিন্তু এই অবস্থা আর নেই। তো এতে করে এখন সংস্কারের নামে যেটা হচ্ছে, ব্যক্তি সংস্কার হচ্ছে, অর্থাৎ পদবি সংস্কার হচ্ছে। কোথাও বাবুল ছিল, এখন আবুল আছে, কোথাও কামাল ছিল, এখন জামাল আছে। প্র্যাকটিক্যালি কিন্তু সেটা। তো হেলাল ভাই তথ্যের কাজ করেন, বিএনপিতে তথ্যর অনেক আছে ভান্ডার, আপনার অবশ্যই শক্ত। আমরা যখন দেখি চেয়ারপারসন ছোট্ট করে যেটা বলেছেন, পরিষ্কার কথা, অনেক দিন পরে তিনি কথা বলেছেন, এটাও তো একটা সংস্কার। তো স্পষ্ট করে বলেছেন তিনি যে কেউ যেন প্রতিহিংসা পরায়ণ না হয়। এই অবস্থা থেকে কারো এই ধরনের কথা বলা, যেখানে আশঙ্কা ছিল কারো কারো যে তারা প্রতিহিংসা প্রবণ হবে, শোধ নেবে, সেখানে কিন্তু চমৎকার একটা স্পিচ এসেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও একই কথা বলেছেন যে সবাই যেন সংযমী হয়, ধৈর্য ধরে, কোনো প্রতিশোধ পরায়ণ না হয়। এর বিপরীতে যখন এই সংবাদ আমরা দেখি যে বিএনপি নেতাকর্মীদেরকে সংযত হতে বলেছেন, ঠিক পাশে যখন আবার দেখি যে বিএনপির কোনো অথবা কোনো অঙ্গ সংগঠন উত্তরায় জুটের ব্যবসায় হাত দেয়, নিউজ দুটা কিন্তু যায় না একসাথে। আবার বিএনপির দিক থেকে অ্যাকশনও নেওয়া হচ্ছে, কড়া অ্যাকশন নেওয়া হয়েছে এরই মধ্যে কয়েকটি। এটা নিজেদের মধ্যে সংস্কার, এটাও একটা সংস্কার। এটা কি ভাবা গেছে কখনো যে দলটি ক্ষমতায় আসবে বলে আশা করে, বা কর্মীদের ওই ধরনের একটা আকাঙ্ক্ষা আছে, ওই দলটিতে বহিষ্কারের ঘটনা কয়েকটি ঘটেছে, পদাবনতি হয়েছে কয়েকটি, পদ স্থগিত হয়েছে কয়েকটি, কেন? যৌক্তিক কারণেই। তারা এমন কিছু কাজ করেছেন যেগুলো কোনোটা এই চেতনার সাথে যায় না, ছাত্র আন্দোলনের সাথে যায় না। যদিও আমরা এবার আন্দোলনটাকে দেখেন ছাত্র আন্দোলন বারবার বলি, ছাত্রের সাথে তার যেই মা পানি নিয়ে নেমেছেন, ওই মা কি ছাত্র বা ছাত্রী? তার বাবা ডাব নিয়ে এসেছেন, ওই বাবা কি ছাত্র? অর্থাৎ গণমানুষের আন্দোলন বলতে যেটা, সেখানে সম্মান দেখানো দায়িত্ব অনেক বেশি বিএনপি। আমরা একটু শেষ করে ফেলি। আমি তাদের নতুন যে স্থায়ী কমিটির একজন সদস্য হয়েছেন, তিনি একদম খোলাসা করে কথাটা বলেছেন যে আমাদের কাজকর্মে যেন আমাদেরকে আওয়ামী লীগ মনে না হয়। এর চেয়ে পরিষ্কার কথা কিন্তু আর থাকতে পারে না, কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি। আচ্ছা, আবার আসবো আপনার কাছে। দুজন দর্শক আছেন, একটু ফোনটা নিয়ে তারপর আবার আসবো। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম সেলিম, আমি ঢাকা থেকে বলছি। জি হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। আমি সম্মানিত ওই বিএনপির ভাইয়ের কাছে প্রশ্ন, যে আমরা তো আগে দেখেছি আওয়ামী লীগের পোস্টার ঢাকা শহরে, তো এরপরে আমরা সারা বাংলাদেশে এরকম পোস্টার দেখবো কিনা? পোস্টার মুক্ত ঢাকা শহর, আমি যেন আমার ব্যক্তি স্বাধীনতার অধিকার ফিরে পাই, আমি যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, যেমন আওয়ামী লীগ তন্ত্রের বদলে যেন নতুন আরেক তন্ত্র এই দেশে আমাদের উপরে ভর না করে। ধন্যবাদ আপনাদের। জি ধন্যবাদ। আরেকজন সম্ভবত আছেন ফোনে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি আব্দুল ওহাব মন্ডল, রাজবাড়ী থেকে বলছি। জি ওহাব ভাই বলেন। আমি আব্দুল বাড়ি হিলাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে উনি বলছেন যে নির্বাচন কমিশন এবং বিশেষ কয়েকটা সংস্থা এবং এইগুলো সংস্কারের দরকার। আসলে এগুলো সংস্কার না করলে দেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ওনার কাছে আমার প্রশ্ন যে এই সাথে সাথে আপনাদের দলগুলোরও তো সংস্কারের দরকার। আপনাদের দলের মধ্যে যে সাংগঠনিক অগুছালো আছে, বিভিন্ন জায়গায় আপনাদের যারা নতুন প্রার্থী হতে চাচ্ছে তাদের মধ্যে দল কিন্তু বিভিন্নভাবে বিভক্ত। আপনাদের এই দলগুলো না গুছালে এবং এই দলগুলোর কারণে আপনাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বদনাম হচ্ছে, তা আপনাদের সাংগঠনিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের দলের মধ্যেও সংস্কার করে সঠিক নেতৃত্ব মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত আপনাদের আনার
দরকার বলে আপনি মনে করেন কিনা একজন? আমি একটু আপনার কাছে আসতে চাই, যেহেতু দুজন দর্শক ফোন করেছিলেন। একটি প্রশ্ন হচ্ছে যে আমরা কি আবার ওই সেই পোস্টার ঢাকা শহর ছেয়ে যাবে কিনা, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে দলের সংস্কার হবে কিনা। ধন্যবাদ। আমি যে প্রথম প্রশ্নকারীকে আমি মানে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এই যে পোস্টার লাগানোর যে সংস্কৃতি আমাদের রাজপথগুলোতে এত মানে জঞ্জাল বিশৃঙ্খলা মানে অসুন্দর দেখায়, উনি যে প্রশ্নটা উঠিয়েছেন, উনার যে চিন্তার সংস্কার হয়েছে এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা প্রশ্ন করছে। সুতরাং আমি আবেদন রাখবো বর্তমান যে সিটি কর্পোরেশন আছেন, দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন, আপনারা অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে রাস্তার সমস্ত পোস্টার প্রথা বন্ধ করুন। পোস্টার লাগানোর জন্য আইদার নির্দিষ্ট জায়গা দিন অথবা কোনো রকম একটা ব্যবস্থা করুন। আর বিজ্ঞাপনের যারা পোস্টার দেন, এই যে বিজ্ঞাপনের পোস্টার কিন্তু শুধু রাজনৈতিক পোস্টার না, বিজ্ঞাপনের পোস্টারও অনেক, মানে পুরো রাস্তা ভরে যায় বিজ্ঞাপনের পোস্টার। এই সমস্ত বিজ্ঞাপনী পোস্টার ছড়িয়ে তাদের কোনো একটা ব্যবস্থা করুন। আর বিশেষ করে বাংলাদেশের এখন বিলিয়নস অফ পিপুল আর ভার্চুয়ালি কানেক্টেড, অর্থাৎ ইন্টারনেট কানেক্টেড ভার্চুয়ালি, আমি দেখলাম। অর্থাৎ এই আপনার এই ভার্চুয়ালি তো এখন বিজ্ঞাপন দেওয়া যায়। রাস্তায় সেই পুরনো আমলের সেই আগের প্রথার এইসব জঞ্জাল প্রথা বাদ দেওয়ার যে প্রস্তাব দিচ্ছে, এটা অবশ্যই এই সমস্ত সিটি কর্পোরেশনগুলো এই প্রস্তাব শুনে থাকেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আহ্বান জানাবো যে তার এই বক্তব্যকে যেন মানা হয়। আর একটি কথা বলছেন যে আমাদের দলের যে সংস্কার, আপনি দেখেন আমরা 17টি বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি। গত 2-3 বছর ছিল আমাদের আন্দোলনের একটা তীব্রতম পর্যায়, তাই না? এরপরে আপনি 1 জুন থেকে আগস্টের দুনিয়া কাঁপানো 34 দিনের যে আন্দোলন, এরকম তীব্র একটা আন্দোলনের আমরা করেছি। এখন অবশ্যই দলে কিছু পরিবর্তন আসবে এবং এটা এসেছেও, কিছু আসছে। কারণ আমাদের দলের যখন কাউন্সিল হয় তখন আমরা এগুলো করি। আপনার এই প্রস্তাব কিন্তু খুবই ভালো। দলের ভিতর সংস্কার বলতে দলকে আরও আপনার রদবদল করা বিভিন্ন স্ট্রাকচারাল লেভেলে, এ একটা কথা। আরেকটি কথা আপনারা সময় নিয়ে বলেছেন যে কেউ বলেছে জনগণ যে কদিন থাকবে, কেউ বলছে কতদিন, এগুলো সব আমার কাছে অ্যাবস্ট্রাক্ট মনে হয়, মানে বিমূর্ত একটা কথা মনে হয়। কী বলতে চাচ্ছেন ডেফিনেশন আমি পাইনি, অ্যাবস্ট্রাক্ট মনে হয়, বিমূর্ত। আমরা যেটা বলছি র্যাশনাল, কামাল ভাই বলছে র্যাশনাল বলতে কি আপনার জন্য র্যাশনাল মানে যৌক্তিক। আমরা বলছি যে যেই সমস্ত যৌক্তিক বলতে বোঝাচ্ছে যে আপনার চাপার জোরে না, যুক্তির জোরে, যুক্তি বিচার করে যে কোন কোন বিষয়গুলো সংস্কার মানে পরিবর্তন করলে, সংস্কার শব্দটা আমার কাছে একটু প্যানিকি মনে হয়। বিকজ 1/11-এ এই সংস্কারের ধ্বনি তুলে কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। এই সংস্কারে কি পরিবার সংস্কার, দল সংস্কার, অভিজাততন্ত্রের সংস্কার ও রাষ্ট্রের সংস্কার জায়গা একটা শব্দ, একটা মেরামত, সব ঠিকই আছে। এই সব ধ্বনি তুলে কিন্তু 2007 সালে একটা ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, যেটা 17 বছর আমাদের ঘাড়ের উপর সিন্দাবাদের ভূতের উপর মতো চেপে বসেছিল। সুতরাং আমরা বলছি যৌক্তিক, অর্থাৎ বাংলাদেশ যে গণতন্ত্র থেকে বিমুখ হয়েছিল, বাংলাদেশে যে ভোটাধিকার মানুষের লঙ্ঘিত হয়েছিল, এই সব জায়গা যেন ঠিক করা হয় এবং রাষ্ট্রের সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর একটা কথা বলছেন যে এইসবের জন্য আমি বলছি যে ন্যাশনাল ডায়ালগ বিটুইন পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট ইজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট, মনে রাখবেন। আপনি সমস্ত কাজ যদি নিজেই করতে চান, কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব এটা না। কেয়ারটেকারের দায়িত্ব হলো যে যে বিচ্যুতিগুলো ঘটেছিল সেই বিচ্যুতিকে দিকে আবার গণতান্ত্রিক ধারা। এখন যদি বলেন বিচ্যুতি তো নৈতিকভাবেও ঘটেছে বাংলাদেশের, বিচ্যুতি শিক্ষা খাতেও ঘটছে, স্বাস্থ্য খাতে, সব কিছু আপনি একটা পলিসি দেন, সব কিছুতে সংস্কার একটা পলিসি দেন বা একটা কমিশনও গঠন করতে পারেন। দেখেন নির্বাচিত সরকার সেই পলিসি অনুযায়ী আপনাদের সেই ফর্মুলা অনুযায়ী কাজ করে কিনা। সুতরাং আর এখন একটা কথা উঠছে যে আওয়ামী লীগ তারা কি বিএনপি আনবো, মানে বিএনপি কি আওয়ামী লীগের সমান? না, আওয়ামী লীগ হলো একটা মাফিয়া, পরাজিত, পতিত। এবং আজকে যে সমস্ত জায়গা দেখছেন যে বলছেন যে জুট ব্যবসা, অমুক জায়গা তমুক জায়গা, একটা জিনিস মনে রাখবেন,
রং বদল করা কিছু নেতাকর্মী আছে, গিরগিটির মতো তার টুপকা রং বদল করে। আওয়ামী লীগ পরাজিত শক্তি, তাদের যে সমস্ত আপনার প্রান্তিক কর্মীগুলো আছে, যে সমস্ত কর্মী আপনার একটু গ্রিডি টাইপের, যে সমস্ত কর্মী ফ্রাস্ট্রেটও আছে, কিছু কর্মী দল হয়তো 15 বছর ছিল, তার যত টাকা ইনকাম করার কথা ছিল দুর্নীতি তত করতে পারেনি, বা নেতার সাথে সেই সম্পর্ক নেই। এই ফ্রাস্ট্রেট কর্মীরা আজকে রং বদল করে কেউ বিএনপি সাজার চেষ্টা করে, কেউ জামাত শিবির ইসলামী জামাত সাজার চেষ্টা করে, কেউ গণ অধিকার, কেউ নাগরিক ঐক্য, কেউ এই যে আন্দোলনী দলগুলো, এদের ভিতরে কিন্তু অনুপ্রবেশ করছে এই সমস্ত রং বদল করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাছাড়া সমাজে একটা দুর্বৃত্ত শ্রেণীও আছে কিন্তু, যারা সবসময় আপনার একটি বিপ্লবের পরে কিন্তু একটা বিশৃঙ্খল বা ব্যাকলাশ কিন্তু হয়, এটা স্বাভাবিক নিয়ম। ওই ব্যাকলাশে ঢুকে তারা রং বদল করে ফেলায়। সুতরাং শুধুমাত্র আপনি একটা কোনো দলের, রাজনৈতিক দলের উপর পয়েন্টিং, যদি ফিঙ্গার পয়েন্টিং করে, এটা কিন্তু অন্যায্য হবে। কারণ সমাজে দুর্বৃত্ত একটা শ্রেণী আছে, এরকম কিছু কিন্তু আপনার ধরাও পড়েছে। আপনাকে আসবো মোস্তফা কামাল, আপনাকে আসতে চাই। এই যে বলছিলেন আজিজুল ভাই, হেলাল সাহেব বলছিলেন যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় বিপ্লবের পর, এখন যে অবস্থা তৈরি হচ্ছে সেটা কি স্বাভাবিক মনে করেন কিনা? এক মাস না, মোটেই না। কিন্তু এখানে যে দুজন দর্শক প্রশ্ন করেছেন, তাদের প্রশ্ন ছিল হেলাল ভাইয়ের দিকে, এবং তারা হেলাল ভাইদের অথবা বিএনপির হিতাকাঙ্ক্ষী, তো সেটা বোঝা গেছে। তো একইভাবে তারা বিএনপির কল্যাণকামী বলা যায়। তো আবার যারা এখন সরকারে আছেন, তারা লং টাইম সরকারে থাকবেন না বা ক্ষমতায় থাকবেন না, সেটা পরিষ্কার। হয়তো কোন সময়টায় যাবেন বা কোন সময়টা বিদায় নেবেন সেটা নিয়ে আলোচনা হতেও পারে, সংশয় আছে কারো যে আরও বেশি থাকে কিনা। এই দুইজন দর্শক একজনও ক্ষমতার প্রার্থী না। খবর নিলে দেখতেই পাবেন, কেউ এমপি হবে, কেউ উপজেলা চেয়ারম্যান হবে, বা কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হবে অথবা ডিরেক্টর হবে, ওই শ্রেণীর তারা না। তাদের চিন্তার সীমানা আপনি দেখেন। প্রথমজন যিনি প্রশ্ন করেছেন, তিনি মূলত বলতে চাচ্ছেন আমরা যেন আবর্জনা মুক্ত হতে পারি। পোস্টার শব্দটা তিনি ব্যবহার করেছেন রূপক অর্থে। আসলে গাছগাছালি থেকে শুরু করে ঘরের দরজা জানালা পর্যন্ত পোস্টারের এক রাজত্ব চলেছে। ওই বেদনার কথাই তিনি বলেছেন। সারাংশ আমি বলতে চাচ্ছি, আবর্জনা মুক্ত হতে চাচ্ছেন। দ্বিতীয়জন যেটা বলেছেন, বিএনপির মধ্যে বিভক্তি আছে বা গ্যাপ আছে, সেটা দূর করার। তারাও ময়মুরব্বী টাইপের। এখন ময়মুরব্বী টাইপে একটা বিষয় আছে। এক ভদ্রলোক একটা মোটর সাইকেল কিনেছে, মুরব্বীর কাছে গেছে যে একটু দোয়া করবেন। কারণ মুরব্বী বলতেছে ঘন্টায় 20 কিলোর উপরে যদি তুমি ওঠো, আমার দোয়ায় সেটা কাভার করবে না। অর্থাৎ যিনি স্টিয়ারিংয়ে থাকবেন, অনেক কিছু নির্ভর করবে তাদের উপর। তো বর্তমান যে বাস্তবতা বা যে আবহাওয়া, তাতে মনে করা হয় অথবা আশা করা হয় অথবা কেউ কেউ ধরে নিচ্ছেন বিএনপি নেক্সট সরকারে আসছেন। ওই ধরে নেওয়া থেকেই তাদের এই কল্যাণ কামনা। কিন্তু এর মাঝে যেটা ঘটে যাচ্ছে, দুঃখজনক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সংস্কারের নামে অর্থটা পাল্টে যাচ্ছে। 111-এ তাদের চুন খাওয়ার একটা ভয় আছে। এখন দই দেখলে একটু ভয় লাগবে, এটাও স্বাভাবিক। কিন্তু আবার নির্ভয়ের বিষয়ও আছে। 111-এ যে সিন্দাবাদ চেপেছিল, এবার ওই সিন্দাবাদের লক্ষণ নেই, আবার বাড়তি কোনো জিন্দাবাদও নেই। কিন্তু একটা ভিন্ন ভালো লক্ষণ আছে, এবার কোনো কিংস পার্টি নেই, যেটা 111-এ ছিল। ওই জায়গা থেকে সম্ভবত হেলাল ভাইদের ভয় পাওয়ার কিছু নেই বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু এই যে রদবদল যেটা হচ্ছে, এটাকে আমরা সংস্কার বলছি। অর্থাৎ প্রশাসনিক রদবদল, পুলিশের যে রদবদলটা। তো আপনার জন্য তথ্য এবং গবেষণা দুই বিষয় হিসাবে আমি বলতে চাই, যারা বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন, তাদের প্রথমত পরিচয়, তারা বঞ্চিত ছিলেন গত 15 বছর, অবশ্যই ছিলেন। তারা ঠকেছেন, নির্যাতিত হয়েছেন, পদোন্নতি পাননি, অথবা বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের কাউকে, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু তথ্য হিসাবে আপনার বোধহয় কিছু জোগাড় যন্ত্রের বিষয় আছে, যে যাদেরকে আপনারা বিভিন্ন চেয়ারে বসানোর ব্যাপারে ভূমিকা রাখছেন বা অবদান রাখছেন বা সুপারিশ করছেন, আপনার খোঁজ নেওয়ার বিষয় আছে যে তারা দিনের ভোটটা রাতে আনার বিষয়ে তাদের কার কী অবদান ছিল, তারা কে কোন চেয়ারে তখন ছিলেন। সেটার জন্য বাটি চালান দেয়া লাগবে না, সেটার জন্য নতুন করে আমলনামা তৈরি করতে হবে না। নিশ্চয়ই খবর নিতে পারেন তারা গুলি করার বিষয়ে কে কত এক্সপার্ট ছিলেন, কে কত শুদ্ধাচার ছিলেন। আমি শুদ্ধাচার বলছি এই কারণে, যারা গুলি ভালো করতে পারতেন, খিঁচুনি দিতে পারতেন ভালো করে, হুমকি দিতে পারতেন, তামাশা করতে পারতেন, সম্পদের পাহাড় গড়তে পারতেন, তারাই কিন্তু গত 14-15 বছর শুদ্ধাচারের
পর্যায়ভুক্ত হয়েছেন, অর্থাৎ তারাই যোগ্য, অর্থাৎ তারাই বেনজির, তারাই হাবিব, তারাই হারুন। আমি নামগুলো উচ্চারণ করে ফেললাম। আবার যদি হেলাল ভাই 1 মিনিটে যদি শেষ কোনো মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য হলো, দেখেন বিপ্লবে যারা পরাজিত হয়েছে, পতিত হয়েছে, তাদের প্রতি সদয় দেখানোর কোনো উপায় নেই। ফ্যাসিজম এবং এই মাফিয়ার বিরুদ্ধে সদয় দেখানোর জন্য ছাত্র জনতা জীবন বাজি রেখে যুদ্ধ করেনি। অতএব যে সমস্ত ফ্যাসিজমের বীজ যেখানে লুকিয়ে রয়েছে, এগুলো যদি উচ্ছেদ না করা হয় তাহলে কিন্তু যতই আপনি সংস্কার করেন, নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে, এরকম কিন্তু আভাস আমরা জুডিশিয়ারি কু, সিভিল কু, আনসার কুর মাধ্যমে দেখেছি। সুতরাং এই সমস্ত ফ্যাসিজমের বীজকে আপনার কোথাও রাখা যাবে না। সেকেন্ড কথা, আমি কামাল ভাই একটা কথা বলতে চাই, কিংস পার্টির কথা বলছেন। আমরা বিএনপি হলো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস। অর্থাৎ কোনো পার্টি জন্ম লাভ করলো কি করলো না, এটা নিয়ে আমাদের কোনো ভয় নেই। আমরা কম্পিটিশন করতে চাই এবং আমাদের নেতা তারেক রহমান আজকে বলেছেন যে জাতীয় সরকার। সুতরাং আমরা আবার মাল্টি পার্টি ডেমোক্রেসিতে আমরা বিশ্বাসী, বহুদলীয়। অর্থাৎ কোনো পার্টি জন্মলাভ করলো কি করলো না, এটাতে আমরা ভয়ে ভীত না, বরং আমরা সবাইকেই স্বাগত জানাই। জি, হেলাল ভাইয়ের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, ওই কামনা তো করবই, কিন্তু এখানে কথা আছে। আমাদের এবারের ছাত্ররা একটা মেসেজ কিন্তু দিয়েছে যে আমি তালে হোক আর লয়ে হোক, সুরে বেসুরে যদি কোনো ভুল করি সেটা কেউ না কেউ দেখে। সেই ভুলের খেসারত কিভাবে দিতে হয় সেটা তারা নিশ্চিত করে সবাইকে দেখিয়েছে, সম্ভবত আপনাদেরকেও দেখিয়েছে। কারণ মনে থাকার কথা, মাত্র বছরখানেক আগে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সাহেব একদম সময়ক্ষণ বেঁধে দিয়েছিলেন যে 10 বছরের মধ্যে বিএনপি নামে কোনো দলের অস্তিত্ব থাকবে না। বাস্তবটা কি হয়েছে সেটা কিন্তু ছাত্ররা দেখিয়েছে, বিএনপি দেখাতে পারেনি, অথবা বিএনপি সহযোগী ছিল। অতএব সেটাও কিন্তু একটা তথ্য এবং গবেষণারও বিষয়, এমনকি সংস্কারের চিন্তা করারও বিষয়। যদি আমার সময় দিতে বলতাম পরে নিশ্চয়ই আলোচনা আরেকদিন। এই কথার সাথে একমত না, আমি কোনোভাবে একমত না। কারণ এটা একটা পটভূমি ক্ষেত্র, বিএনপি জনগণকে নিয়ে তৈরি করেছে। দীর্ঘ 17 বছরের সংগ্রামকে আপনি অগ্রাহ্য করতে পারেন না। মাত্র 34 দিনে সংগ্রাম হয়েছে, এটা একদম শেষ করে ইতিহাস বিকৃতির শামিল। ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রা আজকের পর্বে এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।